আজকে আমরা বেশ কিছু আগের বছরের প্রশ্ন দেখব এবং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতির সাথে সাথে যেই বিষয়টায় আমাদের খুব মনোযোগ দিতে হয় সেটা হচ্ছে আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ। তাতে যেটা হয় যে কী ধরনের প্রশ্ন আসলে এসে থাকে সেটা নিয়ে কিন্তু আমরা একটা সম্যক ধারণা পেয়ে যাই। আজকে আমরা তেমন কিছু প্রশ্নের উত্তর দেখে আসব। এবারে দেখব একদম প্রথমে যেটা, নিচের কোন উত্তরটি বেমানান। এই ধরনের অনেক প্রশ্নই কিন্তু অনেক সময় থেকে থাকে। এই বেমানানের ব্যাপারটা আসলে কি? মানে হচ্ছে যে এখানে চারটা অপশনের মধ্যে কোনো একটা অপশন আছে যে অপশনটা বাকি তিনটা অপশন একই ধরনের, কিন্তু ওই অপশনটা একটু ভিন্ন। ওই অপশনটা আসলে মিলবে না বাকি তিনটা অপশনের সাথে। তো এখানে আমরা দেখি, আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখি যে আসলে কেন এটা কি বলা হচ্ছে। বহিপীর সুরঙ্গ এই দুটোই হচ্ছে নাটক, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। চিঠি, দণ্ডকারণ্য এগুলো নাটক, মুনীর চৌধুরীর লেখা। বিসর্জন, রথের রশি এগুলো হচ্ছে নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কিন্তু চৌরসন্ধি এটা হচ্ছে একটা উপন্যাস যেটা শওকত ওসমানের রচনা করা, এবং ক্রান্তিকাল এটা হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ যেটা হচ্ছে আব্দুল হকের লেখা। তো এখানে আমরা বুঝতেই পারছি উত্তর হচ্ছে খ, অর্থাৎ চৌরসন্ধি, ক্রান্তিকাল। কারণ অন্য সবগুলো হচ্ছে নাটকের কথা বলছে এবং অন্য সবগুলো কিন্তু একই মানুষের, মানে বহিপীর যার, সুরঙ্গ তার, কিন্তু চৌরসন্ধি আর ক্রান্তিকাল দুইটা কিন্তু দুইজনের, এবং একটা হচ্ছে উপন্যাস আর একটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এবারে আমরা দেখছি যে এর উত্তরটা কি, যে সমুদ্রের স্বাদ এটা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কি ধরনের গ্রন্থ? এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প গ্রন্থ। সন্ধির নিয়মানুসারে দীর্ঘই যোগ অ এটা আসলে কি হবে? এটা কিন্তু 2018 সালে এসেছিল বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায়। আমি এখানে একটা উদাহরণ দিব। আমি মনে করি যে এই উদাহরণটা দিলে সবার জন্য এটা একদম পরিষ্কার হয়ে যাবে। নদী যোগ অম্বু, এই সন্ধি বিচ্ছেদটা আমরা অনেকেই পড়েছি। সেটা কি হয়? নদ্যাম্বু। নদী যোগ অম্বু, প্রথমে কি থাকলো? দীর্ঘইকার নদী, সেখান থেকে যোগ অম্বু, অম্বুতে কি অ, দীর্ঘই যোগ অ, কি হয়ে গেল? নদ্যাম্বু। মানে কি হয়ে গেল? জফলা আকার হয়ে গেল। অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে উত্তর খ, যেটা হচ্ছে এখানে উত্তরটা হয়ে যাচ্ছে কি? উত্তরটা হয়ে যাচ্ছে মানে জ এবং অ, অর্থাৎ জফলা, তার সাথে আমাদের বসছে আকার। তো এই জন্য আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দীর্ঘই যোগ অ, সেটার উত্তরটা কি হবে? সেটার উত্তরটা হবে জ যোগ অ, কারণ জফলা যোগ অটা আসছে। কারণ এখানে আমি মাত্র যেটা বললাম নদ্যম্বু, সেখানে কিন্তু জফলা। এবারে আমরা দেখছি যে চর্যাপদ। চর্যাপদ আসলে কি? যে চর্যাপদ থেকে সবসময় প্রশ্ন এসে থাকে, এবং আমি কিন্তু আমার অন্য একটা ভিডিওতে চর্যাপদ নিয়ে অনেক কিছু বলেছি। তো চর্যাপদ নিয়ে কথা বলতে হলে প্রথমেই যেটা বলতে হয়, এটা আসলে কি ছিল চর্যাপদটা? চর্যাপদটা কি ছিল? সেটা ছিল আসলে সাধন সঙ্গীত, এবং এটা ছিল বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এটা একগুচ্ছ ধর্মোপদেশ না, জীবনাচরণ পদ্ধতিও না, এবং দেবী বন্দনা না। সেটা হচ্ছে সহজিয়া বৌদ্ধদের, মানে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত ছিল। সমস্যমান পদগুলোর কোনোটিকে না বুঝিয়ে অন্য কোনো শব্দ যদি বোঝানো হয় তখন তাকে কোন সমাস বলে? তো এটাকে আসলে বলে বহুব্রীহি সমাস। আমি এটার একটা উদাহরণ দিব। উত্তর হচ্ছে ঘ, বহুব্রীহি সমাস। এবং এটার আমি একটা উদাহরণ দিব। উদাহরণটা হচ্ছে শুনলেই আমার মনে হয় যে আমাদের কাছে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে বিনা পানিতে যার। বিনা কি? বিনা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। পানিতে যার, এই পানির বানান হচ্ছে মূর্ধন্য ন দিয়ে লেখা। এই পানি অর্থ কি? পানি অর্থ হচ্ছে হাত। বিনা পানিতে যার, অর্থাৎ যার হাতের মাঝে বিনা, এটা কি হয়? এটা হয় হচ্ছে বিনা পানি। কিন্তু বিনা পানি দিয়ে কিন্তু আসলে বিনাকেও বোঝানো হয় না, কিংবা পানিও বোঝানো হয় না, অর্থাৎ হাতও বোঝানো হয় না, এই বাদ্যযন্ত্রটাও বোঝানো হয় না, বরং এটা দিয়ে বোঝানো হয় সরস্বতীকে। তাই আমরা যেটা বলতে পারি যে যখন সমস্যমান পদগুলোর কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো শব্দকে বোঝানো হয় তখন তাকে যেই সমাস বলে সেটা হলো বহুব্রীহি সমাস। আমি যে উদাহরণটা দিলাম এমন আরও অনেক উদাহরণ হতে পারে, যেমন দশানন হতে পারে, নীলকণ্ঠ হতে পারে। আর এখানে আমি একটু বলবো যে পদ গলর এমন হয়ে গেছে এটা, তো এখানে একটা হ্রস্ব উকার বসবে, এটার জন্য আমি আন্তরিকভাবে
এবারে আমরা দেখছি অধর পল্লব, এটা কোন সমাসের উদাহরণ? সাধারণ গুণের উল্লেখ না করে আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাসটা হয়, অর্থাৎ সাধারণ কোনো গুণের কথা এখানে উল্লেখ করা হচ্ছে না। তো এটার ব্যাসবাক্যটা কি? এটার ব্যাসবাক্যটা হচ্ছে অধর পল্লবের ন্যায়। অধর পল্লবের ন্যায়, যেমন এরকম হতে পারে পুরুষ সিংহের ন্যায়। মানে এখানে কি করছে? এখানে আসলে কোনো সাধারণ গুণের কথা উল্লেখ করছে না, বরং উপমেয় পদের সাথে উপমান পদের যেই সমাসটা হচ্ছে। তো এটা কি ধরনের সমাস? এটা হচ্ছে উপমিত কর্মধারয়ের সমাস। যেমন অধর পল্লবের ন্যায়, এই উদাহরণটা আমি দিলাম এখান থেকে, এটার ব্যাসবাক্যটা। তো অধর পল্লবের ন্যায়, পল্লব অর্থ কি? পল্লব মানে হচ্ছে কচি, একদম নতুন, বা বলবো যে নতুন পাতা, এমন বোঝায় আর কি। তো অধর মানে কি? অধর মানে হচ্ছে মুখ। এবারে আমরা আসি স্বর সঙ্গতির উদাহরণ কোনটি? এখানে উত্তরটা হচ্ছে দেশি দিশি, এটা হচ্ছে স্বর সঙ্গতির উদাহরণ। আর এই প্রশ্নটা কিন্তু একদম রিসেন্ট, এটা কিন্তু গত বছর এসেছিল, সোনালী ব্যাংকেও এসেছিল, জনতা ব্যাংকেও এসেছে। তো একটা স্বরধ্বনির প্রভাবে যখন অপর স্বরের পরিবর্তন ঘটে, তখন হচ্ছে আসলে এটা হয়ে থাকে। তো এখানে মূলত আসলে কি হয়েছে? এখানে দেশীয়ের যে এ, এই স্বরধ্বনিটার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ই স্বরধ্বনিটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। দেশিটা হয়ে এটা হয়ে গেছে দিশি, এ ধরনের। এবারে আমরা দেখব যে উদ্বেল, এই শব্দটা কি অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে? এখানে অতিক্রম অর্থে, কারণ উদ্বেলের ব্যাসবাক্যটা কি? উদ্বেলের ব্যাসবাক্যটা হচ্ছে বেলাকে অতিক্রান্ত। তো এখানে হচ্ছে পূর্বপদের মধ্যে কি ছিল? পূর্বপদে হচ্ছে অব্যয় রয়েছে। সমাসে যদি অব্যয়ের অর্থটারই কিন্তু প্রাধান্য রয়েছে এই জায়গাটাতে আমরা যখন দেখতে পাচ্ছি, এবং সেটাকে কিন্তু আমরা অব্যয়ীভাব সমাস বলি। আর উদ্বেলটা আমি কেন বললাম? কারণ উদ্বেল হচ্ছে বেলাকে অতিক্রান্ত, এই জন্য আমরা এখানে বলছি, যেটা এখানে বোঝাচ্ছে মূলত অতিক্রম। এবারে আমরা 2019-এর জনতা ব্যাংক রূপালী ব্যাংকের একটা প্রশ্ন দেখছি, যেটা হচ্ছে মধ্য স্বরাগম, এটার অন্য আরেকটা নাম রয়েছে, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে বিপ্রকর্ষ, এটার আরেকটা নাম হয় স্বরভক্তিও হয়। তো বিপ্রকর্ষ হচ্ছে এটার আরেকটা নাম। এ ধরনের প্রশ্ন কিন্তু খুবই এসে থাকে বিসিএস থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং অনেক সময় এগুলোর ইংরেজি পরিভাষাটাও কিন্তু জানতে চাওয়া হয়। সতীশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? আমি বলছিলাম যে সতীশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? সেটা হচ্ছে সতী যোগ ইস, মানে দুটাই হচ্ছে দীর্ঘইকার। তো এই ব্যাখ্যাটা আসলে এমন হয় যে যখন হ্রস্বইয়ের সঙ্গে দীর্ঘইকার থাকে, কিংবা আমরা যখন এ ধরনের উদাহরণগুলো দেখি, হ্রস্বই কিংবা দীর্ঘইকারের পরে হ্রস্বই বা দীর্ঘই যাই থাকুক না কেন, সেটা কিন্তু দীর্ঘইকার হয়। তো এই উদাহরণটাই আমরা এখানে দেখতে পাই সতীশের ক্ষেত্রে। এবারে আমরা দেখছি যে চর্মকার, এটা কি ধরনের শব্দ? এটা মূলত সংস্কৃত থেকে এসেছে চর্মকার শব্দটা। আর এটা চর্মকার অর্থ হচ্ছে জুতা তৈরি করা যার পেশা, বা সেটা হচ্ছে মুচি আমরা বলে থাকি। এবং সংস্কৃত থেকে এসেও আমরা যখন শব্দের অধ্যায়ে কিন্তু এটা নিয়ে পড়েছিলাম, চর্মকার, চম্মোয়ার, চামার। এবারে আমরা দেখছি সোনালী কাবিন, এটার রচয়িতা কে? এটার রচয়িতা হচ্ছে আল মাহমুদ। আল মাহমুদকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। আল মাহমুদকে নিয়ে আমি সাহিত্যিকদের নিয়ে যেই ভিডিওটা করেছি, ওখানে কিন্তু অনেক কিছু পড়ানো হয়েছে। তো আমি অবশ্যই বলবো সেটা খুব ভালো মতো দেখে নিন। কোন বানানটি অশুদ্ধ? বানান শুদ্ধিকরণ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে, এটা আসলে সব পরীক্ষাতেই কম বেশি আসে। তো এখানে আমরা যে বানানগুলো দেখতে পাচ্ছি, সবগুলো বানানই কিন্তু কম বেশি বেশ কনফিউজড হবার মতো। এখানে অশুদ্ধ বানান হচ্ছে দুরাবস্থা, এটার শুদ্ধ বানানটা হচ্ছে দুরবস্থা, কিন্তু আমরা এই ভুল বানানটা অনেক দেখতে পাই, দুরাবস্থা। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, এখানে শিক্ষায় এটা হচ্ছে কোন কারক? শিক্ষায় কোন কারক? শিক্ষায় হচ্ছে অধিকরণ কারক। আমরা কারকের যে ভিডিওগুলো আছে 10 মিনিট স্কুলে, আমার মনে হয় কারক নিয়ে যদি কারো মনে একটু সন্দেহ থেকে থাকে, তাহলে ওই ভিডিওগুলো দেখে আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এছাড়াও আমি বলবো যে যদি কোনো বিশেষ বিষয়ে কারো দক্ষতা থাকে, বা কোনো বিশেষ বিষয় নিয়ে বোঝানো হয় এরকম করে, বা কোনো একটা মানে বৈষয়িক অধিকরণ, এটা যদি বোঝানো হয়, তখন কিন্তু সেটা অধিকরণ কারকের মধ্যে পড়ে যায়। যেমন রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, এই যে আমি বললাম যে ব্যাকরণে ভালো,
শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, এই রকম। এবারে আসি বক্তব্যের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি। প্রকৃতি প্রত্যয় নিয়ে কিন্তু আমার বেশ বড়সড় একটা ক্লাস আছে, যেখানে আমি অনেক কিছু বর্ণনা করেছিলাম প্রকৃতি প্রত্যয় নিয়ে। তো এইখানে আমি যেটা বলবো যে বচ যোগ তব্য, এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন গ, এটা হচ্ছে এখানে শুদ্ধ উত্তর। এবং আমি বলবো যে এগুলো নিয়ে বিস্তারিত জানার জন্য প্রকৃতি প্রত্যয় নিয়ে আমার ভিডিওটা দেখলেই সব জেনে যাওয়া যাবে। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? এটার উত্তর হচ্ছে গ, গ্রামান্তর। যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, মানে সহজ কথাই হচ্ছে যেখানে আসলে ব্যাস বাক্যের দরকার হয় না, তাকেই নিত্য সমাস বলে। সেটার উদাহরণ যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামান্তর, এরকম হতে পারে গৃহান্তর, হতে পারে কালসাপ ইত্যাদি। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? এটাও কিন্তু আমি আমার প্রকৃতি প্রত্যয়ের ক্লাসে পড়িয়েছি। তো এখানে আমি যদি বলি যে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়, সেটা হচ্ছে উত্তর ক, আই প্রত্যয় যোগ করে, যেমন বড়াই, চড়াই, এগুলো। কাকে যুগসন্ধির কবি বলা হয়? ঈশ্বরগুপ্তকে বলা হয়। লেখক সাহিত্যিক নিয়ে আমি যেই ক্লাসটা নিয়েছি সেখানে আমি বারবার বলেছি যে ঈশ্বরগুপ্ত হচ্ছে এমন একজন কবি, তাকে যুগসন্ধির কবি বলার কারণ হচ্ছে তিনি হচ্ছেন মধ্যযুগ এবং আধুনিক যুগ, দুটা যুগের মধ্যেই কিন্তু আমরা তাকে দেখতে পাই, সন্ধিক্ষণটাতে তাকে পাওয়া যায়, এই জন্যই তাকে যুগসন্ধির কবি বলা হয়ে থাকে। কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে একদম নিচের যে বানানটা মুহুর্মুহু, অর্থাৎ এখানে সবগুলো হচ্ছে হ্রস্বইকার, এটা হচ্ছে শুদ্ধ। সৌম্যের বিপরীত শব্দ কোনটি? এটা কিন্তু 2019 সালে এসেছিল জনতা ব্যাংকে, সোনালী ব্যাংকে। এটা আসলে কোনোটাই নয় সৌম্যের বিপরীত শব্দ। সৌম্যের বিপরীত শব্দ হচ্ছে উগ্র। শাকসবজি নিচের কোন দুইয়ের মিলন? এটা হচ্ছে তৎসম এবং ফার্সি, এই দুটার মিলনে হচ্ছে শাকসবজি, এই মিশ্র শব্দটা আমরা পেয়েছি। চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি হচ্ছেন লুইপা। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? নিপাতনে সিদ্ধ হচ্ছে যেটা নিয়ম ছাড়া হয়ে থাকে, সেটাই হচ্ছে মূলত নিপাতনে সিদ্ধ। তো এখানে ঘ যে উত্তরটা, অর্থাৎ পর যোগ পর, পরস্পর, এটাই হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে বীরবলের হালখাতা। সারা রাত বৃষ্টি হয়েছে, এটার কারক ও বিভক্তি যখন আমরা নির্ণয় করতে যাচ্ছি, তো কারক বিভক্তি নিয়ে কিন্তু প্রশ্নগুলো এ ধরনেরই এসে থাকে। এখন আমরা যদি দেখি যে ক্রিয়ার কাল সম্পন্ন হবার যে সময়টা সারা রাত, তো আমরা সেখান থেকে বুঝছি এটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণে শূন্য বিভক্তি, অধিকরণে শূন্য, গতে যে উত্তরটা দেওয়া আছে। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি? কড়কড়। তো ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দে আমরা দেখতে পাই যে যখন এই ধরনের যে ধন্যাত্মক কোনো একটা কিছু আসছে, তো সেটা আবার দ্বিরুক্ত হচ্ছে, মানে সেটা দুইবার আসছে, সেটা স্বাভাবিক হতে পারে, সেটা কাল্পনিক শব্দ হতে পারে, তো এই ধরনের। কুশীলব শব্দটি কোন সমাসের অন্তর্গত? তো এটা মূলত দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। চর্যাপদ কোন ছন্দে লেখা? আসলে এটার মানে একদম আক্ষরিক অর্থে আসলে পাওয়া যায় না কোন ছন্দে লেখা, তবে ধারণা করা হয় যে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছিল। সবগুলোই বেশ কনফিউজড, কারণ সব বানানেই ইতিপূর্বে, ইতপূর্বে, ইতপূর্বে বিভিন্নভাবে লিখে থাকে। তো এখানে শুদ্ধ বানান হচ্ছে ঘ, ইতপূর্বে। সমাস সাধিত পদ কোনটি? সমাস সাধিত পদ হচ্ছে দম্পতি, যেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, যেটার ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি। অন্নদামঙ্গল কোন যুগের কাব্য? মধ্যযুগ। আমি যখন এটা পড়িয়েছি তখন কিন্তু এটা নিয়ে, মানে যেখানে সাহিত্যের মানে প্রাচীন যুগের সাহিত্য, মধ্যযুগের সাহিত্য, সেখানে কিন্তু আমি
এটা নিয়ে অনেক বলা হয়েছে আমার। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব এগুলো নিয়ে যেই ধরনের প্রশ্নগুলো আসে আমাদেরকে একদম মনে রাখতে হবে যে কোন তত্ত্বের মধ্যে কোনগুলো পড়ে। কারণ এই যে একটা দিয়ে বলে দিল যে ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এগুলো কিন্তু খুব কমন প্রশ্ন, এরকম নিয়মিত এসে থাকে যে একটা কিছু দিয়ে তখন বলল যে এটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হচ্ছে। তো আমরা এটা কিন্তু একটু ভালো মতো লক্ষ্য রাখবো। রোহিণী কোন সাহিত্যকর্মের চরিত্র? কৃষ্ণকান্তের উইল। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা সোনালী ব্যাংকের 2019 সালে এসেছিল এবং আমি কিন্তু বারবার বলছি যে বানান নিয়ে কিন্তু আমি একটা আলাদা ক্লাস নিয়েছি বানানের উচ্চারণ নিয়ে, এবং সেখানে কিন্তু আমি খুব সুন্দর করে বর্ণনা করেছি এই ব্যাপারগুলোকে। এটা হচ্ছে অপশন গ, এটা এখানে শুদ্ধ। যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটা? সেটা হচ্ছে পঙ্কজ। আমরা জানি যে সমাস নিষ্পন্ন যে শব্দগুলো সমসমান পদের অনুগামী না হয়ে, মানে সমসমান পদটাকে ফলো না করে অন্য কোনো একটা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। পঙ্কে জন্মে যা মানে হচ্ছে যা কাদায় জন্মে, কিন্তু পঙ্কজ শব্দের অর্থ কিন্তু পদ্ম ফুল। আমি আমার শব্দের উৎপত্তি, শব্দের শ্রেণীবিভাগ নিয়ে যেই ক্লাসটা নিয়েছি ওখানে কিন্তু আমি একদম সব বর্ণনা করেছি। মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এটা হচ্ছে মহৎ যোগ ইমন। আমাদের মনে রাখতে হবে ইমন প্রত্যয় যোগে এই বিশেষ্যটা গঠিত হয়েছে। খগ এই শব্দটির অর্থ কি? এটার অর্থ হচ্ছে পাখি। লাদ শব্দটি কোন পদ? এটা হচ্ছে বিশেষ্য পদ। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছেন ফকির গরিবুল্লাহ। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটির চিনি পাতা কোন কারক? আমরা জানি যে যখন কোনো কিছু থেকে কিছু চ্যুত, বিচ্যুত, জাত, আরম্ভ, উৎপন্ন এগুলো হয়ে থাকে, সেটাকে কিন্তু আমরা বলে থাকি অপাদান কারক। এখানে চিনি পাতা দই, আসলে চিনি পাতা মানেটা কি? মানে হচ্ছে চিনি মিশানো দুধ থেকে প্রস্তুত যেই দই, এটা হচ্ছে অপাদান কারক। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে? এটা হয়েছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। ছেলে তো নয় যেন ননির পুতুল, এই যেন এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? অব্যয় অর্থে ব্যবহৃত হয়েছে। কুইনাইন কোন ভাষার শব্দ? কুইনাইন হচ্ছে পেরুর ভাষার শব্দ, যেটা এসেছিল জনতা ব্যাংকে গত বছর। কোনটা বিষমী ভবনের উদাহরণ? দুটো সমবর্ণের একটার পরিবর্তনকে বিষমী ভবন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল, এই দুটো বর্ণের মাঝে কিন্তু একটা বর্ণ এখানে পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়ে সেটা হয়ে গেছে নাল। কবাট, কপাট, ধোবা, ধোপা এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। কোন সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক সমাসে। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ আছে? প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ আছে? প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ আছে। কোনটি যোগরূঢ় শব্দ? এখানে যোগরূঢ় শব্দ হচ্ছে পীতাম্বর। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চেনে, এটা হচ্ছে এক ধরনের জটিল বাক্য। কেন জটিল বাক্য? এই বাক্যটাতে কি হয় যে একটা প্রধান খণ্ড বাক্য এক বা একাধিক আশ্রিত বাক্য, মানে এখানে হচ্ছে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, আমরা যেটা দেখতে পাই জটিল বাক্য।
তো এখানেও যদি আমি দেখি যে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনি, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা বাক্য আরেকটা বাক্যের সাথে সাপেক্ষভাবে জড়িত। এজন্যই কিন্তু আমরা বলছি এটা হচ্ছে একটা জটিল বাক্য। সাধনা পত্রিকার প্রথম সম্পাদক হচ্ছে সুধীন্দ্রনাথ ঠাকুর। ছাপাখানা শব্দের খানা কোন ধরনের প্রত্যয়? এটা হচ্ছে একটা বিদেশি তদ্ধিত, আর বলে রাখা ভালো খানা হচ্ছে একটা ফার্সি শব্দ। আর আমি কিন্তু এটা প্রকৃতি প্রত্যয় পড়ানোর সময়েও বলেছিলাম যে যেটা হয়ে থাকে প্রত্যয়ের ক্ষেত্রে, আমি যখন দেখছি যে আমার প্রাতিপদিকটা এই জায়গাতে মানে কোন ভাষার, তো সেটার সাপেক্ষেই কিন্তু এসে থাকে যে বিদেশি, সেটা কোন ভাষার, কিংবা মানে আমার প্রত্যয়টা প্রকৃতিটা আমি কিন্তু সেটা দেখেই বুঝতে পারি যে মূল শব্দটা কোন ভাষা থেকে আগত, তো প্রত্যয়টাও হচ্ছে সেই ভাষা থেকে আগত। এখানে কোন বাগধারাটা অন্যগুলো থেকে স্বতন্ত্র? এইখানে উত্তরটা হচ্ছে ঘ, কারণ অন্যগুলোর অর্থ আসলে যেমন আমি বলবো যে কেমন কাঠের পুতুল গোফ খেজুরে, কিংবা মেনিমুখ। কাঠের পুতুল হচ্ছে নির্জীব বা অসার এমন, গোফ খেজুরে হচ্ছে নিতান্ত অলস, আর মেনিমুখ হচ্ছে মুখ চোরা। কিন্তু মানিকজোর বাগধারাটার অর্থ হচ্ছে যে খুব একদম মানে প্রগাঢ় সংযোগে একটা বন্ধুত্ব দুইজনের, এমন আর কি। প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত এখানে শোয়া। ঠিক বানানটি হলো এখানে পূর্বাহ্ন। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে? এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্তায় সপ্তমী। আমরা জানি যে ক্রিয়ার সঙ্গে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক সেটা পাওয়া যায়, তো সেখানে বুলবুলিতে আসছে, আর বুলবুলিতে মানে কর্তা মানে কর্তৃকারক বা কর্তা আসছে, এবং বুলবুলিতে সে হিসেবে আমরা বলছি এটা সপ্তমী বিভক্তি। এবারে আসা যাক ঢাকাই শব্দটি কিভাবে গঠিত। এটা আমি প্রকৃতি প্রত্যয়ের ক্লাসে পড়িয়েছি। ঢাকাই হচ্ছে প্রত্যয় যোগে গঠিত একটা শব্দ, আই প্রত্যয় যোগে। ভূষণ্ডির কাক, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে গতে যেটা আছে দীর্ঘায়ু ব্যক্তি। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? উত্তর হচ্ছে চর্যাপদের ভুসুকুপা। এই ছিল বিগত বছরের প্রশ্নগুলো। আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এই প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিতে, কিন্তু কিছু কিছু প্রশ্নে আমি খুব বেশি বড় ব্যাখ্যায় যাইনি, কারণ যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ ধরে আমরা মানে যেই 60টা প্রশ্ন আমি বেছে বেছে নিয়েছি এবং যেগুলোকে আমি বলে গেলাম, এগুলোর প্রায় সবগুলোই যেই বিষয় থেকে করা হয়েছে এই প্রশ্নগুলো, সেই বিষয়গুলোর কিন্তু আলাদা আলাদা বিষয়ভিত্তিক ভিডিও রয়েছে এই কোর্সের মধ্যে। তাই আমি আশা করব যখনই আমরা কোনো একটা কিছুতে আটকে যাচ্ছি, হতে পারে সেটা শব্দের, হতে পারে সেটা সাহিত্যিককে নিয়ে কোনো কিছু, কিংবা হতে পারে সেটা অন্য যে কোনো কিছু, সেটা হতে পারে আমাদের প্রাচীন যুগের কোনো একটা সন্দেহ, প্রাচীন যুগকে নিয়ে, মধ্যযুগ, অন্ধকার যুগ, কিংবা আধুনিক যুগকে নিয়ে, যাই হোক না কেন, সেক্ষেত্রে খুব সহজেই আমরা যেটা করতে পারি, আমরা শুধু ওই ক্লাসটাতে যে যদি একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে কিন্তু আমাদের সন্দেহটা একদম দূরীভূত হয়ে যাবে। আর আজকের এই ক্লাসটা একটু ছোট হলেও কেন আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে এই অ্যানালাইসিসটা করলাম, বা বিগত বছরের 60টা প্রশ্নকে একটু ঝালিয়ে নিলাম, সেটা হচ্ছে যে পিএসসি নির্ধারিত পরীক্ষা হোক বা যেই ধরনের পরীক্ষাই হোক না কেন, বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু রিপিট হয়েই থাকে। আর রিপিটের চেয়েও বড় ব্যাপার হচ্ছে কি ধরনের প্রশ্ন আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আর বিগত বছরের প্রশ্ন আমি যেটা বলে থাকি যে সবসময় আমাদের উচিত সলভ করা, সবসময় আমাদের উচিত বিগত বছরের প্রশ্নগুলো লক্ষ্য করা, কারণ না হলে আমরা আসলে বুঝতে পারি না যে প্রশ্নের প্যাটার্নটা কেমন, কি ধরনের প্রশ্ন এসে থাকে। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি কোনো একটা বিষয় একদম পণ্ডিত হয়ে যাব, এটা আসলে ওই প্রতিযোগিতামূলক পরীক্ষা পার করার জন্য কখনোই ভালো মানসিকতা হতে পারে না। মানে ভালো মানসিকতা বলাটা আসলে এখানে আমি বলবো না যে একটা মানে জুৎসই শব্দ। আমার মনে হয় যে প্রতিযোগিতামূলক পরীক্ষা পার করার জন্য সেটাই একদম উপযুক্ত মানসিকতা হতে পারে না। বরং যেটা হওয়া উচিত, আমাদেরকে প্রথমেই দেখতে হবে কি ধরনের প্রশ্ন আসে, প্রশ্নের ধরনগুলো কি ধরনের, আমরা হচ্ছে সেভাবে প্রস্তুতিটা নিই। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর তারপরেও যদি
বললাম, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এই কোর্সে বিষয়ভিত্তিক যে ভিডিওগুলো রয়েছে বাংলার, সেগুলো দেখে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান থাকলো। সবাইকে অনেক ধন্যবাদ।